এই সময় এসে আইফোন 15 প্রো ফোনটা প্রায় 3 বছরের পুরনো একটা ফোন, আর এতদিন পরে এসেও এই ফোনটার বাজার মূল্য প্রায় 70 থেকে 80 হাজার টাকা আছে। অবাক হয়ে আসলে লাভ নেই, কারণ আইফোনের প্রত্যেকটা ফোনেই দাম কিন্তু ঠিক এরকমই থাকে। তবে আমরা যদি একবার এই ফোনটা হাতে নেই এবং ব্যবহার করা শুরু করি, তাহলে আমরা নিঃসন্দেহে বুঝতে পারবো না যে এই ফোনটা 3 বছর আগে রিলিজ হয়েছে, কারণ এই ফোনটার পারফরমেন্স এবং এর ডিজাইন এবং ক্যামেরা সবকিছুই কিন্তু 2026 সালের স্ট্যান্ডার্ডেও বেশ ভালোভাবে কাজ করছে। আর স্পেশাল ব্যাপারটাই হলো এই ফোনে থাকা ইউএসবি সি পোর্ট। এতদিন পর্যন্ত এর আগে আসা সকল আইফোনে আমরা লাইটেনিং পোর্ট দেখলেও 15 সিরিজের এই ফোনটাতে কিন্তু আমরা ইউএসবি সি পোর্ট পেয়ে যাই, যে কারণে অনেক দিক থেকেই এই ফোনটাকে অনেক বেশি আধুনিক বলা যায়। আমি প্রায় অনেক দিন পর আইফোন 15 প্রো ব্যবহার করছি এই ফোনটা রিভিউ করতে গিয়ে। টু বি অনেস্ট, আইফোন 17-এর এই যুগে এসেও আইফোন 15-এর এই প্রো ফোনটা আমাকে খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স দিয়েছে। আমার সেই এক্সপিরিয়েন্সগুলোই মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। দ্য ভেরি ফার্স্ট গুড থিং অ্যাবাউট দিস ফোন, অফকোর্স এই ফোনের ডিউরেবিলিটি, পাশাপাশি এর যে ডিজাইন ম্যাটেরিয়ালটা আছে। আইফোন 15-এর প্রো সিরিজটা মূলত প্রথমবারের টাইটেনিয়ামের ডিজাইনে এসেছিল, যেই ফ্রেমটা আমরা দেখতে পাচ্ছি যে খুবই ডিউরেবল একটা ফ্রেম। কর্নারগুলো রাউন্ডেড হওয়ার কারণে এই ফোনটা কিন্তু ধরতেও খুবই কমফোর্টেবল লাগে। পাশাপাশি এই যে আইফোনের আইকনিক ডিজাইনটা, এটাও কিন্তু এই ফোনটাকে খুবই সুন্দর করে রেখেছে। আমাদের হাতে এই ফোনের সিলভার কালারটা আছে, তবে এই ফোনের কিন্তু আরো অনেকগুলো কালার আছে, যেমন ব্ল্যাক টাইটেনিয়াম, ব্লু টাইটেনিয়াম, ইভেন একটা ন্যাচারাল টাইটেনিয়াম কালারও আছে, আপনারা জানেন। এই সিলভার কালারটা অনেক বেশি ভাইব্রেন্ট, বাইরে গেলে আমরা এটাকে খুবই ব্রাইট একটা কালারের মতো করে দেখি, যেটা অনেক ক্ষেত্রে আমার কাছে ভালো লাগে না, কারণ আমি ব্লু টাইটেনিয়াম বা ব্ল্যাক টাইটেনিয়াম ফোনগুলো বেশি পছন্দ করি। ওভারঅল ডিজাইনের দিক থেকে আইফোন 15 প্রোকে আমি একদম 10-এর 9 দিতে চাই, কারণ ডিউরেবিলিটিও ভালো, হ্যান্ড ফিলিংও ভালো এবং ডিজাইনও খুবই সুন্দর, যা আজকের দিনে এসেও বেশ আধুনিক লাগে দেখতে। 6.1 ইঞ্চের প্রো ভ্যারিয়েন্টের এটাই শেষ আইফোন, কারণ এরপরে যত আইফোন এসেছে সবগুলো 6.3 ইঞ্চ ডিসপ্লেতে এসেছে। তাই অনেকের কাছেই এই ডিসপ্লেটা একটু ছোট মনে হতে পারে, তবে আমার কাছে এই ডিসপ্লেটা মোটেও ছোট লাগছে না। এখানে 6.1 ইঞ্চের একটা ডিসপ্লে আছে, যে ডিসপ্লেটার টাইপ হচ্ছে এলটিপিও সুপার রেটিনা এক্সডিআর ওলেড। এখানে প্রো মোশন সাপোর্ট আছে, HDR10 এর সাপোর্ট আছে এবং ডলবি ভিশন আছে, এবং এই ফোনটার ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইটও বলা যায়। আমরা আউটডোরে বেশ আরামে এই ফোনটাকে ব্যবহার করতে পেরেছি। ইভেন ইনডোর কন্ডিশনেও কিন্তু আমরা একদম লো লাইটেও ফোনটাকে খুব দারুণভাবে ব্যবহার করতে পেরেছি। ফোনটার স্ক্রিন টু বডি রেশিও খুব ভালো, খালি চোখে আমার কাছে বেজেলগুলো খুবই কম লেগেছে, তবে অন পেপার এখানে 82%-এর মতো স্ক্রিন টু বডি রেশিও আছে। স্ক্রিন টু বডি রেশিওটা কমে গিয়েছে এখানে থাকা ডায়নামিক আইল্যান্ডটার কারণে, যেখানে আমরা অনেকগুলো সেন্সর একসাথে পেয়ে যাই, যে কারণেই মূলত এই ডায়নামিক আইল্যান্ডটা একটু বড় লাগে এই ফোনটাতে। প্রায় অনেক অ্যাপ্লিকেশন ব্যবহার করার সময় এই ডায়নামিক আইল্যান্ডকে ঘিরে কিন্তু নোটিফিকেশন পপ আপ গুলো হয়, যেই বিষয়গুলো আসলে দেখতে খুবই ভালো লাগে, ইন্টারফেসটাকে আরো বেশি সুন্দর করে ফেলে। ডিসপ্লেটাতে প্রোটেকশন হিসেবে সিরামিক শিল্ড গ্লাস আছে, তাই এটা যথেষ্ট ডিউরেবল বলা যায়, তবে আমরা এটাকে স্ক্রিন প্রোটেক্টর দিয়ে ব্যবহার করেছি। কন্টেন্ট দেখার সময় ডিসপ্লে রেজলিউশনও একদম দুর্দান্ত ছিল। ইভেন টুকটাক গেম খেলার সময়ও কিন্তু আমরা এটা থেকে খুবই ভালো গ্রাফিক্স রেজলিউশন পেয়েছি। ফোনটাতে চিপসেট হিসেবে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে অ্যাপেলের A17 প্রো বায়োনিক চিপসেট, যেটা 3 ন্যানোমিটার টেকনোলজির একটা চিপসেট। আউট অফ দ্য বক্স এই ফোনটা এসেছিল iOS 27-এ, তবে বর্তমানে কিন্তু আমরা এটাকে iOS 26.5-এর যে লেটেস্ট ভার্সনটা আছে সেটাতে আমরা পেয়ে যাই, এবং এই নতুন ভার্সনটাতে এই ফোনটা খুবই ভালো রান করছে। এখানে লিকুইড গ্লাসের যে নতুন ডিজাইনটা আছে, সেই ডিজাইনটা এই ফোনটাকে খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছে এটার ইন্টারফেসে। তাই বলা যায় যে দৈনন্দিন ব্যবহারে আপনার এই ফোনটা নিয়ে খুব একটা ঝামেলা পোহাতে হবে না। 15 প্রো সিরিজের একটা বদনাম আছে যে এই ফোনটা খুব দ্রুত হিট হয়ে যায়, আর হিট হয়ে এই ফোনের ব্যাটারি হেলথ দ্রুত কমে যায়। সো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা যখন এই ফোনে ক্যামেরা ব্যবহার করেছি, আমরা দেখলাম যে ফোনটা বেশ ভালো রকমেরই গরম হচ্ছে। তার মানে ইউজাররা যে কমপ্লেইনগুলো করছিল এটা আসলে মিথ্যা না বা উড়িয়ে দেওয়ার মতো কিছু না। তবে আমরা অনেক ক্ষেত্রে এটাও দেখেছি যে যতটুকু হিট এই ফোনটা হচ্ছে সেটা কিন্তু যথেষ্ট পর্যায়ে সহনীয়, খুব এক্সট্রিম হিট হয়ে যাচ্ছে না এই ফোনটা। আর ফোন ব্যবহার না করে কিছুক্ষণ রেখে দিলে এই হিটটা আবার অটোমেটিক কিন্তু নর্মাল টেম্পারেচারে চলে আসে। কোনো হেভি অ্যাপ্লিকেশন ইউজ করার সময় ফোন হিট হলে আমরা হয়তো সেই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করা বন্ধ করে দিতে পারি, তবে ক্যামেরা ব্যবহার করার সময় যদি ফোন হিট হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের অনেক লস হয়ে যেতে পারে, কারণ আমরা অনেকেই আছি এই ফোনটা হয়তো ক্যামেরার কাজেই কিনতে চাই, এবং একবার আমরা ছবি তোলা শুরু করলে কিন্তু অনেক সময় 1 ঘন্টা 2 ঘন্টাও ছবি তুলি, বা ভিডিও করা শুরু করলে 1 ঘন্টা 2 ঘন্টাও ভিডিও করি। তো আমরাও এই ফোনটাতে আসলে লং টাইম ফটো এবং ভিডিও শুট করে দেখেছি যে এই ফোনটা আসলে সাপোর্ট করতে পারছে। তবে যেখানে সবচেয়ে বড় ডিল হয়ে দাঁড়ায় হচ্ছে এই ফোনের ব্যাটারি হেলথ। অনেক সময় আমরা এই ফোনে ব্যাটারি হেলথ দেখতে পাই যে 80-র কাছাকাছি চলে এসেছে, কিন্তু তারপরেও ভালো ব্যাপার লেগেছে যে এই ফোনটা বেশ ভালোভাবেই রান করছে। 1 ঘন্টা 2 ঘন্টা ক্যামেরা ইউজ করার পরেও খুব ড্রাস্টিক্যালি আমরা চার্জ ড্রপ করতে এই ফোনটা
ফোনটাতে দেখিনি। তবে নর্মালি আমরা দেখেছি যে 4K 60 FPS এই ফোনটা দিয়ে 1 ঘন্টা ভিডিও করলে কিন্তু অন অ্যান অ্যাভারেজ 30% মতো চার্জ ড্রপ করে, যেটা আমার কাছে লিটারালি নর্মাল মনে হয়েছে। কারণ এই ফোনটাতে থাকা ব্যাটারির সাইজটা কিন্তু খুব বড় না, মাত্র 3274 মিলি অ্যাম্পিয়ারের এই ব্যাটারিটা এখনো পর্যন্ত এই 3 বছর পরেও খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ দিতে পারছে। এটা সত্যি প্রশংসনীয়, কারণ এত ছোট একটা ব্যাটারি থেকে যখন আমরা 5 ঘন্টার মতো অনস্ক্রিন টাইম পেয়ে যাই, তা সত্যিই ভালো ব্যাপার। তবে ক্যামেরার ক্ষেত্রে এই ফোনটা আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট। এই ফোনে থাকা 3x টেলিফোটো ক্যামেরা সেন্সরটা আমার পার্সোনাল ফেভারিট। কেন জানো, আমার কাছে 16 প্রো সিরিজের বা 15 প্রো ম্যাক্সের 5x টেলিফোটোটা খুব একটা পছন্দ না। প্রথমত 5x এর যে ফোকাল লেন্থটা আছে সেটা আমার কাছে ভালো লাগে না, কারণ এত দূরে পোর্ট্রেট ছবি তোলার কোনো মানে হয় না। সেই দিক থেকে 3x এ তোলা পোর্ট্রেটগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং এই পোর্ট্রেটগুলোতে আমি ডেপথ ব্যালেন্সিং এবং ওভারঅল কালার যা পেয়েছি তা আমার কাছে বেশ ভালো লেগেছে। পর্যাপ্ত আলোতে আমরা পোর্ট্রেট ছবি এই ফোনটাতে বেশ ভালো তুলতে পেরেছি, এবং লাইটার স্ক্যানার থাকার কারণে কিন্তু এই ফোনটাতে আমরা ডেপথ ইফেক্টগুলো বেশ প্রপারলি অ্যারেঞ্জ করতে দেখি প্রত্যেকটা ছবিতে। তবে এখনকার সময় আমরা চাইনিজ ফোনগুলোতে যেরকম ছবি দেখি ওরকম আলট্রা প্রসেস ছবি কিন্তু এই ফোনটা দেয় না আমাদেরকে। এই ফোনটা আমাদেরকে ছবি তুলে দিতে পারে, যে কারণে এই ছবিগুলোকে আমরা পরবর্তীতে আমাদের নিজেদের মতো করে দারুণভাবে কাস্টমাইজ করতে পারবো। এই ফোনটাতে থাকা মেইন ক্যামেরা মিলিমিটার, 28 মিলিমিটার, এমনকি 35 মিলিমিটার ফোকাল লেন্থে ছবি তুলতে পারছি, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। এবং এর মেইন লেন্সে তোলা ছবিগুলো সত্যিই খুবই দারুণ এবং খুবই ভালো ডিটেইলস থাকে, কালার থাকে, এবং এই ছবিগুলো আমরা জুম ইন করলেও কিন্তু বেশ ভালো ডিটেইলস পাই। আর এই ফোনে যে আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সরটা আছে সেটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর, এখানে ডাইনামিক রেঞ্জ ভালো আছে। তবে এখন এই 2026 সালের স্ট্যান্ডার্ডে 48 মেগাপিক্সেলের ক্যামেরা দেখে আমাদের অভ্যাস হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাই কিছু ক্ষেত্রে 12 মেগাপিক্সেলের এই ক্যামেরাটা ডিটেলসের দিক থেকে আসলেই পিছিয়ে থাকে। তবে আমি জানি যে অনেক ইউজার আছেন যাদের কাছে এটা একদমই নর্মাল মনে হবে, এবং তাদের জন্য আমার মনে হয় যে এই 12 মেগাপিক্সেল ক্যামেরাটাও বেশ ভালো পারফর্ম করবে। অনেস্টলি আইফোন নিয়ে রিভিউ করার সময় ক্যামেরা নিয়ে কখনোই আমরা আসলে খুব একটা চিন্তিত থাকি না। তবে আমরা বেশিরভাগ সময়ে চিন্তিত থাকি হচ্ছে যারা ফোনটি কিনবে তারা যেন ব্যাটারি ব্যাকআপটা নিয়ে ঝামেলায় না পড়ে, কিংবা ইউজার স্ট্যাবিলিটি নিয়ে ঝামেলায় না পড়ে। কারণ আইফোন যারা কেনে, বেশিরভাগ মানুষ কিন্তু অ্যান্ড্রয়েড থেকে আইফোনে আসে, এবং অধিকাংশ সময় তারা দেখা গেছে যে এটার সাথে মানিয়ে নিতে পারে না। সে সমস্ত ক্ষেত্রে তারা আবার এটা বিক্রি করে অ্যান্ড্রয়েড ফোনে শিফট করে, আর তারাই মূলত বেশিরভাগ ক্ষেত্রে আইফোন নিয়ে সবচেয়ে বেশি কমপ্লেনগুলো করে থাকে। তবে আপনি যদি একজন প্রপার অ্যাপেল ইউজার হন, আপনি যদি পুরনো কোনো আইফোন থেকে এই ফোনটাতে আপনি আপগ্রেড করতে চান, তাহলে আমার মনে হয় যে হ্যাঁ, আপনি নিতে পারেন। তবে আপনি যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে খুবই কনসার্ন থাকেন, আপনি যদি এর আগে প্রো ম্যাক্স সিরিজের আইফোন ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আমার মনে হয় আপনার জন্য বেটার মনে হয় 15 প্রো ম্যাক্সটাই নেওয়া, কারণ সেটাতে আপনি ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। তবে আপনি যদি চান কম্প্যাক্ট একটা ছোটখাটো ফোন যেটা আপনি খুব আরামে আগামী 3-4 বছর ব্যবহার করবেন, তাহলে আমার মনে হয় যে এই আইফোন 15 প্রো কেনা ছাড়া অন্য কোনো ফোন কেনার মানেই হয় না। অনেকে আবার আছেন এই 70-80 হাজার টাকা বাজেটের মধ্যে রিফারবিশড আইফোন 13 প্রো ম্যাক্স এগুলো কেনার কথা ভাবেন। তাদেরকে অনুরোধ করবো দয়া করে এই সমস্ত ফোন না কিনে আপনারা ইউজড একটা ভালো মানের 15 প্রো কিনলেই সেটা আপনারা অনেকদিন ইউজ করতে পারবেন, এবং যখন এই ফোনটা আবার বিক্রি করবেন তখন রিসেল ভ্যালুও বেশ ভালো পাবেন। আই হোপ যে এই ভিডিওটা আপনাদের জন্য উপকারী ছিল। আপনারা যারা 15 প্রো ব্যবহার করছেন কিংবা কেনার কথা ভাবছেন, তাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো এই কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সেই উত্তরগুলো দেওয়ার। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।